নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ঘুরতে ঘুরতে চলেই এলাম হুগলি জেলার বহু প্রাচীন জনপদ সোমরা বাজারে। এই জায়গার বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। সোমরা বাজারের নামকরণ সরাসরিভাবে যুক্ত সোমরা নামের সঙ্গে, যা এই এলাকার একটি প্রাচীন জনপদ এবং জমিদার পরিবারের নাম, বিশেষত মিত্র মুস্তাফি পরিবারের সাথে। এই অঞ্চলের প্রাচীনকাল থেকেই মানুষ আনাগোনা ছিল এবং রেলওয়ের বিকাশের ফলে এই অঞ্চলটি সোমরা বাজার নামে পরিচিত লাভ করে। এই অঞ্চলে মিত্র মুস্তাফি পরিবারের একটি বড় অংশ ছিল, যাদের প্রভাব এখানকার সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে প্রভাবিত করেছিল। 1913 সালে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির ব্যান্ডেল থেকে কাটোয়া পর্যন্ত রেল লাইন তৈরি করে, যার মধ্যে সোমরা বাজার একটি গুরুত্বপূর্ণ স্টেশন হিসাবে চালু হয়। এই স্টেশনটি চালু হওয়ার পর থেকেই এখানকার বাজার এবং এলাকার সোমরা বাজার নামে পরিচিতি লাভ করে। তবে অনেকের মতে সোমরস এখানে একটা সময় খুবই পাওয়া যেত, যা পানীয় নেশাদ্রব্য হিসাবে পরিচিত ছিল। সেই জন্যই হয়তো সেখান থেকে সোমরা বাজার নাম হতে পারে, এমন একটি মতও আছে। সোমরা বাজার শুধু একটি রেল স্টেশনই নয়, এটি একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থানও বটে। এখানে প্রাচীন পোড়ামাটির মন্দির এবং সোমরা প্রাসাদের ধ্বংসাবশেষও দেখতে পাওয়া যায়। এখানকার সুখুরিয়া গ্রামটি একটি আদর্শ গ্রাম হিসাবে পরিচিত লাভ করেছে। হুগলি জেলায় গঙ্গার পশ্চিম তীরবর্তী একটি প্রসিদ্ধ প্রাচীন গ্রাম সোমরা। প্রায় 3 থেকে 400 বছরের পুরানো এই গ্রাম গঙ্গায় পুরানো ক্ষতের উপর জঙ্গল সরিয়ে গড়ে উঠেছিল এলাকার জনপদ। পার্শ্ববর্তী গুপ্তিপাড়ার মতনই সোমরা বাজারে বৈদ্য প্রধানের স্থান সোমরা সবেরা বৈদ্যনিকরের ধাম। তবে গঙ্গা যখন জঙ্গল ও চর ছিল, বৈদ্যরা তখন এলাকার অধিবাসী ছিলেন না। তখন এখানে মাঝিমল্লা, মৎস্যজীবী, ধীবর প্রভৃতি সম্প্রদায়ের বাস ছিল। কিছু দূরে শ্রীপুর বলাগড়ে সেই সময় নৌশিল্পের বিকাশ ঘটে, যার খ্যাতি ছড়িয়ে পড়ে সারা বাংলায়। আজও সেখানে গঙ্গার পাড়ে গেলেই দেখা মিলবে শাল, সেগুন কাঠ চেরাই করে খটখট শব্দ তুলে বিভিন্ন রকমের নৌকা তৈরি হচ্ছে। অষ্টাদশ শতকের গোড়ার দিকে গুপ্তিপাড়া বৃন্দাবনচন্দ্রের মঠ প্রতিষ্ঠিত হয়। সোমরা গ্রাম প্রধানত গুপ্তিপাড়া বৃন্দাবনচন্দ্রের মঠের দেবত্ব সম্পত্তি অন্তর্ভুক্ত শোনা যায়। রাজা বিশ্বেশ্বর রায় গুপ্তিপাড়ার এই দেবত্ব সম্পত্তি দান করেন। কয়েক দশক পরে বৈদ্যরায় শঙ্কর সোমরায় এসে বসবাস শুরু করেন। তিনি মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের দেওয়ান ছিলেন। রায় উপাধি তিনি সম্রাটের কাছ থেকেই পেয়েছিলেন। অধুনা বাংলাদেশের বরিশাল ও ঢাকায় তার জমিদারি ছিল। সম্ভবত তিনি সেখান থেকেই এসেছিলেন। বাংলায় বিশেষত হুগলি নদীর তীরবর্তী জেলাগুলিতে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কাল থেকে অনেক গ্রামেই গৃহদেবতা হিসাবে সিংহবাহিনী জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়। কিন্তু এ মন্দির কত আগে নির্মিত তার হদিশ এখনও পাওয়া যায়নি। তবে বন্ধুরা, মন্দিরের পরিবেশ একেবারেই অন্যরকম। চারিদিকে বাগানে ঘেরা, তার মধ্যে মন্দির। তবে মন্দিরে ঢোকার মুখে ডান দিকে ভগ্নপ্রায় মন্দির দেখা যায়। জানা যায় সেটি ছিল বুড়ো শিব মন্দির। জগদ্ধাত্রী মন্দিরটি শোনা যায় পঞ্চরত্ন মন্দির ছিল, তবে বর্তমানে তা অন্যরূপ ধারণ করেছে। দরজার বাঁ দিকে শ্বেত পাথরের ফলকে লেখা রয়েছে
শ্রী শ্রী জগদ্ধাত্রী মূর্তি দেওয়ান রায় রামশঙ্কর 1172 সন স্থাপিত বঙ্গাব্দ 1765 খ্রিস্টাব্দ। তবে দেওয়ান রামশঙ্কর কেন এই জগদ্ধাত্রী পুজো শুরু করলেন সে প্রসঙ্গে একটু আলোচনা করা যাক। তখন মুঘল সাম্রাজ্যের শেষ পর্যায়ে চতুর্দিকে বিদ্রোহ চলছিল, সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম সেই সময় কয়েকজন বিদ্রোহীকে ধরে আনার জন্য রাম শঙ্করকে আদেশ দেন। শুনে তো দুশ্চিন্তায় রামশঙ্কর ঘুম চলে যায়। কিভাবে তিনি এই অসাধ্য সাধন করবেন ভেবে তিনি কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছেন না। এই পরিস্থিতিতে এক রাতে স্বপ্ন দেখালেন দেবী সিংহের পিঠে বসা এক অপূর্ব সুন্দরী কন্যা তার দিকে চেয়ে রয়েছে। আমি এখানে মাটিতে পড়ে আছি, তুই আমাকে তুলে মন্দিরে প্রতিষ্ঠা করলেই তোর সব সমস্যা মিটে যাবে। তারপর এখানেই সেই কন্যার নির্দেশ অনুযায়ী এই জায়গা থেকে অষ্টধাতুর জগদ্ধাত্রী মূর্তি পাওয়া যায়। মূর্তিটি মন্দিরে প্রতিষ্ঠা করে পুজো শুরু করার পর রামশঙ্কর বিদ্রোহীদের ধরতে সমর্থ হন। রামশঙ্কর দ্বিতীয় শাহ আলমের খুব প্রিয় পাত্র ছিলেন। বন্ধুরা, এবার আমরা চলে আসলাম সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। হুগলির সুখুরিয়া অঞ্চলে গঙ্গার কাছে এই সিদ্ধেশ্বরী মন্দিরটি অবস্থিত। আগে গঙ্গা মন্দিরের কাছ থেকে প্রবাহিত হলেও এখন অনেকটা দূরে সরে গেছে। বহুকাল আগে জনৈক্য সৌম্যকান্তি সাধক নামে সম্রাট জনপথে জঙ্গলাকীর্ণ সুকুরিয়া গ্রামের প্রান্তবাহী শ্বেতশ্রেণী গঙ্গার তটে এই প্রাচীন বটবৃক্ষের তলায় কঠোর সাধনা শুরু করেন। পরে তিনি সিদ্ধির লাভও করেন। কোষ্ঠী পাথরের তৈরি সিদ্ধেশ্বরী মাতার এই মূর্তি তারই প্রতিষ্ঠিত এবং তিনি সুকুরিয়া জমিদারের মুস্তাফি বংশের আনুকূল্য তাদের জমিদারের একটি জায়গায় খিলান করা একটি কুড়ে ঘরে এই চিন্ময় মূর্তি প্রতিষ্ঠাতা করে এক জাগ্রত দেবালয়ের পরিণত করেন। প্রতিষ্ঠাতার সময়কাল 1707 শকাব্দ এবং বাংলা 1303 সালে। সোমরা নিবাসী ধর্মপ্রাণ ব্যক্তি স্বর্গীয় জিতেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই ভগ্নপ্রায় দেবালয় সংস্কার সাধন করেন। তারপরে 1384 বঙ্গাব্দে স্থানীয় মানুষ ও কিছু বহিরাগত ভক্তপ্রাণ মানুষের অনুদানে এই দেবালয় পুনর্নির্মিত হয় এবং সিদ্ধেশ্বরী মায়ের নবরূপে অঙ্গরাগ সম্পূর্ণ হয়। পরবর্তীকালে স্বামী শিবানন্দগিরি মহারাজের পৌরোহিত্যে মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে মায়ের পূজা অভিষেক উদযাপন হয়। 1415 বঙ্গাব্দে স্থানীয় সাংস্কৃতিক মনস্ক মানুষদের সক্রিয় প্রতিষ্ঠায় এই প্রাচীন ঐতিহ্যবাহী দেবালয়টি বর্তমানে সুশোভন মন্দির তৈরি হয়। বিভিন্ন তথ্যে পাওয়া যায় 1881 খ্রিস্টাব্দে 15 জুলাই শুক্রবার শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভাবমগ্ন অবস্থায় গঙ্গাবক্ষে স্টিমার যোগে সোমরায় ভ্রমণ করতে এসেছিলেন। জনশ্রুতি আছে শ্রী ঠাকুর এই সিদ্ধেশ্বরী মাতাকে দর্শন করেন। বন্ধুরা, এই দেখো সামনেই আনন্দময়ী কালী মন্দির, তার ঠিক মানে পুকুরটির উল্টো দিকে এই যে মুস্তাফি পরিবারের বংশধর তার একটি ভগ্ন প্রাসাদ অবস্থা দেখো। এই দেখো তখনকার সময়কার রথ। হুগলি জেলায় ব্যস্ত সোমরা রেল লাইনের
ধারেই অবস্থিত একটি অদ্ভুত সুখুরিয়া গ্রাম। এটি প্রাচীনতম জমিদার পরিবারের কিছু আবাসস্থল ছিল, যাদের সম্পদ, জাঁকজমক এবং সমৃদ্ধ সোমরা বাজারের মানুষের সংস্কৃতি এবং জীবনযাত্রার অন্যতম উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। সুখরিয়া তার মিত্র মুস্তাফি পরিবারের জন্যই বিখ্যাত। এই বিখ্যাত কায়স্থ পরিবারের প্রাচীনতম সদস্য হলেন কালিদাস মিত্র। তিনি কনৌজ থেকে স্থানান্তরিত হয়েছিলেন। এই পরিবারের সবচেয়ে বিখ্যাত সদস্য ছিলেন উলা বিন্নাগরের 19তম প্রজন্মের রামেশ্বর মিত্র, যিনি বাংলার নবাবের সুপারিশে বাংলা প্রদেশের হিসাবে বিভাগের পদ থেকে মুঘল দরবারের হিসাব বিভাগের উন্নতি হন। এখানে তিনি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সাথে দেখা করেন, যিনি হিসাবরক্ষক হিসাবে তার নিষ্ঠার এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তাকে মুস্তাফি উপাধি দিয়েছিলেন এবং তাকে একটি সোনার পাঞ্জা উপহার দিয়েছিলেন, যা রাজকীয় সিলের সমতুল্য। সোনার পাঞ্জা মিত্র মুস্তাফিদের প্রতীক হয়ে ওঠে, তাই তারা দেওয়ান পরিবারের হিসাবে পরিচিতি। কারণ মুঘল আমল এবং ব্রিটিশ শাসনকালে পরিবারের বেশিরভাগ সদস্যই রাজস্ব বিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন। মন্দিরে একটি ছোট লোহার গেট দিয়ে কোনো রকমে প্রবেশ করে মন্দিরে পৌঁছালাম। আস্তে আস্তে এক দু পা এগিয়ে যেতে যেতে মনে হলো সবুজ ঘাসের চাদর বিছানো, তবে চারিদিকের পরিবেশ খুবই সুন্দর। এই সুখুরিয়া গ্রামেই মৃণাল সেনের আইকনিক ছবি অকালের সন্ধানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবিটি এই সোমরা বাজারে শুটিং হয়েছিল। সুখুরিয়ায় মন্দিরগুলির মধ্যে আনন্দময়ী কালী মন্দির উল্লেখযোগ্য। 1813 খ্রিস্টাব্দে বীরেশ্বর মুস্তাফি মন্দিরটি নির্মাণ করেন। উঁচু ভিত্তি বিধির উপরে স্থাপিত দক্ষিণমুখী মন্দিরটি 25 রত্ন শৈলীর। ত্রিতল মন্দিরটিতে মোট 25টি চূড়া দেখতে পাওয়া যায়। প্রথম তলের প্রতিটি কোণে 3টি হিসাবে 12টি রত্ন, দ্বিতীয় তলের প্রতিটি কোণে 2টি হিসাবে 8টি, তৃতীয় তলের প্রতিটি কোণে 1টি হিসাবে 4টি এবং সর্বোপরি কেন্দ্রীয় শিখর বা রত্ন। এই ধরনের 25 চূড়া মন্দির পশ্চিমবঙ্গে আরও 4টি রয়েছে। বর্ধমান জেলায় কালনায় 3টি এবং বাঁকুড়া জেলায় সোনামুখীতে 1টি এবং সোমরা বাজারে আনন্দময় মন্দির নিয়ে মোট 25 চূড়া মন্দির 5টি। 1897 খ্রিস্টাব্দে ভূমিকম্পে এই মন্দিরের সর্বোচ্চ 5টি চূড়া ক্ষতিগ্রস্ত হলে সেগুলিকে আবার নতুন করে স্থাপন করা হয়। মন্দিরের গায়ে টেরাকোটার অলঙ্কারও আছে, কিন্তু কালের প্রবাহে বর্তমানে সেগুলি ক্ষতিগ্রস্ত। টেরাকোটা মূর্তিগুলির মধ্যে অন্নপূর্ণা, জগদ্ধাত্রী, কালী, পঞ্চমুখী গণেশ ও সিংহবাহিনীর উল্লেখ আছে। মন্দিরের গর্ভগৃহে বেদির উপর শায়িত শিবের বক্ষর উপরে উপবিষ্টা আনন্দময়ী কালীর বিগ্রহ নিত্য পূজিতা। বিগ্রহের উচ্চতা প্রায় 3 ফুট। মন্দিরের একটি ঘরে শ্রীধর জিও নামক নারায়ণ শিলা ও অপর একটি নারায়ণের শিলারও নিত্য পূজিতা। মন্দিরের সম্মুখভাগে দাঁড়ালে 2 সারিতে 6টি করে 12টি মন্দির আছে। এর মধ্যে 2টি পঞ্চরত্ন ও বাকিগুলো আটচালা শৈলীর। পূর্বমুখী 6টা মন্দিরের উত্তর দিকে একটি পঞ্চরত্ন ও বাকি 5টি আটচালা শৈলীর। 5টা আটচালা মন্দিরের মাঝের আটচালা মন্দিরের গর্ভগৃহে সাদা শিবলিঙ্গ। মুস্তাফি বংশধরদের তৈরি আরও একটি মন্দিরে হরসুন্দরী মন্দির। মিত্র মুস্তাফিদের নির্মিত আরেকটি উল্লেখযোগ্য মন্দির হল হরসুন্দরী মন্দির। 1814 সালে নবরত্ন শৈলীতে নির্মিত হরসুন্দরী মন্দির
মন্দিরটি 1897 সালে এক ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই মন্দিরের চারিপাশে 7টি ছোট ছোট মন্দির রয়েছে। শোনা যায় একসময় একটি বিশাল দ্বিতল প্রবেশদ্বার ছিল। মন্দিরে প্রবেশের সময় শিঙা এবং ঢাকঢোলের শব্দে মানুষদেরকে স্বাগত জানানো হতো বলে এমন একটি কথা শোনা যায়। স্থলে কাশীগতি মিত্র মুস্তাফি কর্তৃক নির্মিত নিস্তারণী কালী মন্দিরটি নবরত্ন শৈলীর একটি চমৎকার উদাহরণ। এই মন্দিরে একটি নাট মন্দিরও ছিল, যা ভেঙে পড়েছে এবং মন্দিরের সামনে কেবলমাত্র কয়েকটি স্তম্ভ বর্তমানে অবশিষ্ট রয়েছে। সময় নিয়ে এবার চলে আসুন সুকুরিয়া ঘাটে। সেখানে একটি নৌকা বুকিং করে চলে আসুন সবুজ দ্বীপে। বন্ধুরা, আমরা চলে এসেছি সবুজ দ্বীপ, মানে হুগলির সবুজ দ্বীপ ঘাটে। এই যে ঘাটটি দেখছেন, এই ঘাট থেকে রীতিমতো নৌকা পারাপার করে অথবা নৌকা রিজার্ভ করে বিভিন্ন জায়গায় ঘোরানো হয়, অর্থাৎ ওই পারে যাওয়া যায়। তবে সিজন ছাড়া নৌকা সফরে একটু খরচ বেশি। মূলত শীতের সময় আসলে সরকারি একটি নৌকা চালানো হয়, সেখানে খরচ খুবই কম। মনোরম পরিবেশ, চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ এবং চারিদিক ঘেরা কাশবন, বেশ অন্যরকম পরিবেশের স্বাদ পাবেন বন্ধুরা। সবুজদ্বীপ ঘোরা হয়ে গেলে স্টেশনের বেশ একটুখানি দূরেই মিষ্টান্ন দোকান থেকে সোমরা বাজারের বিখ্যাত ক্ষীরমোহন কিনতে কিন্তু ভুলবেন না। সোমরা বাজারের বহু প্রাচীন ও প্রসিদ্ধ মিষ্টি। হাতের তালুতে বাদামি রঙের দুটো ছোট ছোট মিষ্টি দেখতে পাচ্ছেন, ওটি হলো ক্ষীরমোহন। পাশেরটি গোপু সন্দেশ, যা গুপ্তিপাড়ার। গুপ্তিপাড়ার বিভিন্ন ভিডিও এই চ্যানেলেই আছে, দেখে আসতে পারেন। সমস্ত গাছপালাগুলোকে দেখতে দেখতে এই সবুজ দ্বীপের সৃষ্টির কথা নিয়ে একটু আলোচনা করা যাক। বন্ধুরা, এই সবুজ দ্বীপ বন্যার পরে 1977 সালে নতুন চরের সৃষ্টি হয়। বিভিন্ন রকমের গাছগাছালি এই দ্বীপকে ঘিরে থাকতো সবুজ করে। যেহেতু সবুজে ঘেরা এই দ্বীপ, তাই সবুজ দ্বীপের নামকরণ হয়। 1990 সালের পর আমাদের রাজ্য সরকার এবং হুগলি জেলার যৌথ উদ্যোগে ট্যুরিস্ট স্পট হিসাবে গণ্য করা হয়। চারিধারে ঘোরার পরে রীতিমতো আবার নৌকাযাত্রা, অর্থাৎ সবুজ দ্বীপকে বিদায় জানিয়ে সেই স্থান থেকে যেই পথ দিয়ে যাত্রা শুরু করেছিলাম, আবার সেই পথ দিয়ে ফেরত চললাম। প্রায় সন্ধ্যা নেমে গেছে। আকাশে পাখির দলের লাইন দিয়ে বিভিন্ন দৃশ্য, হয়তো তারাও ঘরে ফেরার ব্যস্ততা। এই সুযোগে বেশ কয়েকটা প্রাকৃতিক দৃশ্য ছবি সংগ্রহ করলাম। পাখির দলগুলো আকাশে বেশ ঘুরছে, তার সাথে সাদা ও কালো বকেট আনাগোনা, কোনো কোনো সময় একেবারে সামনে চলে আসছে। প্রচুর নাম না জানা অজানা পাখিও রয়েছে।